আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবর বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, বাজেটে প্রত্যক্ষ করের আওতা বাড়ানোর উপর জোর দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। রাজধানীর একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ অর্থনীতি 2025-26 নীতি সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, শ্রমিকের মজুরি বাড়ানোর হার মূল্যস্ফীতি বাড়ানোর হারের চেয়ে কম। বলেন, সুদ ও ভর্তুকি এখনও বাজেটের বড় অংশ দখল করে আছে। বিশ্লেষকরা বলেন, বাস্কেট কেস এ ধরনের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে এসে উন্নয়ন ও সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী হতে হবে। একই সাথে বাজেটে তরুণদের কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। 52টি প্রকল্প আমরা দিয়েছি এই টেন্ডারের মাধ্যমে আসার জন্য। এটার এতই নন রেসপন্সিভ এটার যে 3বার 4বার করে সময় বৃদ্ধি করেও আমরা কোনো আগ্রহী বিনিয়োগকারী পাচ্ছি না। বাজেটে এক্সপেন্ডিচার কোয়ালিটি চেঞ্জ হওয়া উচিত। আমরা যেভাবে কনস্ট্রাকশন এক্সপেন্ডিচার করছি, দিস হ্যাজ টু চেঞ্জ। আমরা বাজেটে যখন এক্সপেন্ডিচার করি সার্ভিস বাড়ানোর জন্য, আমি সার্ভিস বাড়াতে চাই। আমি স্কুল বানাচ্ছি কিন্তু টিচার দিচ্ছি না, আমি হসপিটাল বানাচ্ছি, আমি নার্স দিচ্ছি না। বাংলাদেশের অর্থনীতি 2024-25 নীতি সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক নাগরিক প্ল্যাটফর্মের বহুপাক্ষিক অংশীজনের বৈঠক চলছে রাজধানীর গুলশানে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্ভব না, স্থানীয় সরকার নাই এখন, কিন্তু আমাদের যারা প্যানেল চেয়ারম্যান আছে তারা কিন্তু দায়িত্ব পালন করছে, কিন্তু সেটাও আসলে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ। কারণ অনেক সময় আমাদের যারা প্রশাসন আছে তারা কিন্তু স্থানীয় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে দিচ্ছে না, এটাও একটা বিষয়। আর মোস্টলি আমরা দেখি যে এলজিআরডিতে বাজেটটা যেটা বরাদ্দ থাকে সেটা কিন্তু এলজিআইতে আসলে সঠিকভাবে যায় না, তো সেটা একটা ব্যাপার। আর স্থানীয় মানে জাতীয় সরকারের যদি সহযোগিতা না হয়, আমরা যদি সবসময় বলি স্থানীয় সরকার থেকে রাজস্ব বৃদ্ধি করে উন্নয়নটা বাস্তবায়ন করা, সেটা সম্ভব হবে না। আর সুস্পষ্ট একটা সুপারিশ যেটা, যে ইউনিয়ন পরিষদে আমাদের অনেক বাজেট তৈরি হয় কিন্তু আসলে সেটা খাত ভিত্তিক বিভাজন হয় না, এতে করে জনগণ কিন্তু এটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করতে পারে না। থ্যাংক ইউ। লোকাল গভর্নমেন্টে এতক্ষণ আলোচনা হয় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিওয়াইডিএফ। অনেক ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে 3টা সুনির্দিষ্ট বিষয় একটু বলতে চাই খুব সংক্ষেপে। নাম্বার 1 হচ্ছে, যেহেতু ধ্রুবতারা তরুণদের নিয়ে কাজ করে, যারা সফট স্কিল নিয়ে কাজ করছে অথবা স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট নিয়ে, তাদেরকে কিভাবে বাজেটে একটু প্রণোদনা দেওয়া যায়, বিশেষভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা প্রযুক্তিগত খাতগুলো, সেগুলোকে একটু বিশেষভাবে দেখা। সেকেন্ড একটা জিনিস বলতে চাই যে, একটু আগে যদিও টনি ভাই বললেন ইউএসআইডির কথা, কিন্তু টোটালি ডোনার ফান্ডিং কিন্তু খুবই মারাত্মকভাবে কমে গেছে। আমরা জানি ডেভেলপমেন্ট সেক্টর তার স্মরণকালে সবচেয়ে বেশি চ্যালেঞ্জে আছে এবং অনেক মানুষ কর্মসংস্থান হারিয়েছে। ফলে কিভাবে এদেরকে প্রণোদনা দেওয়া যায়, এবং যেহেতু 26-এ আমরা একটা বড় জায়গায় যাচ্ছি পরিবর্তনে, সেখানে কিভাবে এনজিওদের সাথে গভর্নমেন্টের একটা কোলাবোরেশন হতে পারে, এবং এটা একটা প্রপার ফ্রেমওয়ার্ক, যাতে এটা শুধুমাত্র কেউ পাচ্ছে কেউ না, এটা যেন ইনক্লুসিভ হয়, সেই ধরনের একটা মডেল বা নতুন কিছু এটা যেন আমরা করতে পারি। থার্ড বলবো যে মাইনরিটি গ্রুপগুলো যারা বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন কমিটি, তাদেরকে কিভাবে বরাদ্দটা বাড়ানো যায়। অনেক ধন্যবাদ। এনজিও ফান্ডিং এর জন্য সরকার কোনো ফ্রেমওয়ার্কে যাবে কিনা বিশ্বের এই পরিস্থিতির ভিতরে, আর হলো ওই এলএনওবি গ্রুপের পিছিয়ে পড়া মানুষের মধ্যে মাইনরিটি গ্রুপসের কথা বলছেন, বোথ এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটির কথা। এর আগে বাদ চলে গেছে, ওনারা এখন নাম পাঠিয়েছেন। বন্ধু বল। আসসালামু আলাইকুম স্যার, আমি আসলে মেল ফিমেলের বাইরে থার্ড জেন্ডার নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। থার্ড জেন্ডার নিয়ে কাজ করেন, বল। জি স্যার, আমরা আসলে প্রতি বছরই বাজেটের নিয়ে কথা বলি। স্পেসিফিকভাবে যেটা বলতে চাচ্ছি যে, আমরা সুনির্দিষ্টভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সুনির্দিষ্টভাবে কোনো প্ল্যান আসলে আমরা দেখি নাই। শুধু ট্রেনিং দিয়েই শেষ করে দেয়, হোয়াট নেক্সট। আমরা চাচ্ছি ট্রেনিং পরবর্তী যাতে তাদের জন্য একটা, এটা তো চাকরির কোটা আছে না স্যার? চাকরি কোঠা তো স্যার সেভাবে নাই স্যার, এটা কোথাও স্যার এভাবে স্যার প্রজ্ঞাপন জারি হয়েছিল, বাট এটার কোনো বাস্তব। দর্শক, আমরা অর্থনৈতিক নীতি সংস্কার এবং জাতীয় বাজেট ইস্যুতে
আমরা গুলশানের একটি নাগরিক প্ল্যাটফর্মের আলোচনা শুনছিলাম। চলে যাব অন্যান্য সংবাদে। ভালো নির্বাচনের মাধ্যমে সুশাসিত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে সঠিক পথে রেখে যাওয়াই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্য। রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC সভা শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার। জানান, ঋণের ফাঁদ তৈরি বা ছোট নয়, আগামী বাজেট হবে বাস্তবায়নযোগ্য। দাবি করেন, সংশোধিত চলতি বাজেটের তুলনায় আগামী প্রস্তাবিত বাজেটের আকার বড়। 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP বরাদ্দের খবর পাওয়া যায় গতকাল শনিবারেই। রোববার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে NECর এই সভায় 2,30,000 কোটি টাকা ব্যয়ে ADPর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, তার সরকারের মূল উদ্দেশ্য কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি সংস্কার কাজ পরিচালনা করা। ভালো নির্বাচন এবং সেই নির্বাচনের পরবর্তীতে একটা গণতান্ত্রিক সুশাসিত সরকার থাকবে এবং সে ধরনের শাসন ব্যবস্থার জন্য যে ধরনের রাষ্ট্র কাঠামো, যে ধরনের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে আবার সংস্কার করা, এটি সংস্কার করতে এটাই আসলে মূল সংস্কার। কিন্তু এই সময়টুকু যদি যখন পাওয়া গেছে, সেই সময় আমরা বিভিন্ন ধরনের সংস্কার করছি। ঘাটতি 4% নিচে রাখার পাশাপাশি পরবর্তী সরকারের উপর যেন চাপ সৃষ্টি না হয়, বাজেট প্রণয়নে সেদিকেও মনোযোগ রাখা হয়েছে বলে জানান উপদেষ্টা। ঋণের ফাঁদে পড়ে না যায় যেন, এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার জন্য এবার যাতে ব্যয় সীমিত থাকে এবং বাজেটের ঘাটতি কম থাকে, এবং সেটা আমরা GDPর 4% নিচে রাখার চেষ্টা করছি। ভবিষ্যতে বাজেট ব্যবস্থাপনা ভালো হয়, টেকসই যায়, সেজন্য আমরা কিছু আগের পাওনা বিদেশিদের সেটা কষ্ট হলেও পরিশোধ করে দিচ্ছি। উত্তরাধিকার সূত্রে অনেকগুলো চলমান প্রকল্প পাওয়ার কারণে শিক্ষা ও স্বাস্থ্যে নতুন করে প্রকল্প দেওয়া যাচ্ছে না, এমন মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা জানান, আগামী অর্থ বছরের শেষে এই দুই খাতে বাড়তে পারে পরিচালন ব্যয়। বলা হয় যে আমরা কি কৌশল, আমাদের উন্নয়নের কি কৌশল এখানে প্রতিফলিত হয়েছে। আমরা কি অবকাঠামোকে গুরুত্ব দিচ্ছি, না বিদ্যুৎ খাতকে গুরুত্ব দিচ্ছি, না শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক খাতকে গুরুত্ব দিচ্ছি? আসলে এরকম কৌশলগত গুরুত্ব দেওয়ার খুব সুযোগ হঠাৎ করে এক বছরে এসে করা যায় না। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের সংবাদ বিশ্লেষণের পালা। আজকের বিষয় ADP অনুমোদন, শিক্ষা ও স্বাস্থ্যে বাড়ছে না বরাদ্দ। অতিথি হিসাবে দুজন আমাদের সাথে যুক্ত হবেন, অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM আমানুল্লাহ ফেরদৌস। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। প্রথম প্রশ্নটি অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন, আপনার প্রতি। গতকাল NECর যে সভা হয়েছে, সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীরা পরিকল্পনা উপদেষ্টাকে বারবার শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন, কিন্তু বরাবরের মতোই আমরা বিগত বছরগুলোতে যা দেখে এসেছি, পরিকল্পনা উপদেষ্টা কিন্তু আবারও বলেছেন যে কৌশলগত পরিবর্তন শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য বিশেষভাবে 1 বছরের মধ্যে তাদের পক্ষে সম্ভব নয়। তাহলে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ কবে নাগাদ বাড়বে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এবছর যে এডিবিটা করেছে, এটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, দেখব সবচেয়ে বড় যে প্রায়োরিটিটা দেওয়া হয়েছে সেটা একটা ডিসিপ্লিনের ক্ষেত্রে। এবং এটা দেওয়ার কারণ হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা চাইতো, তারা বড় একটা বাজেট তৈরি করতো এবং সেটা কিন্তু অনেকটা রিয়ালিস্টিক ছিল না, অনেকটা কল্পনা প্রসূত ছিল। এটা দিয়ে তারা একটা পলিটিক্যাল মেসেজ দিতে চাইতো যে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, এরকম একটা অসুস্থ প্রতিযোগিতা এবং বছর থেকে পরবর্তী বছরে বাড়ানোর একটা যে দুষ্ট নীতি, এটা কিন্তু দেখেছি। তো বর্তমান পরিকল্পনা উপদেষ্টা মহোদয় খুবই সজ্জন ব্যক্তি এবং উনি কিন্তু বাস্তবতার নিরীক্ষে যে অ্যালোকেশনটা দিয়েছে ডিসিপ্লিন আনার জন্য বা আপনার একটু সেক্টরাল অ্যাডজাস্টমেন্ট করার জন্য, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই যে শিক্ষা খাতে বা স্বাস্থ্য খাতে যে বরাদ্দ অনেক বেশি বাড়ায়নি, দেখেন বরাদ্দ দিলেই তো হবে না, কারণ অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারের সক্ষমতা
কতটুকু আছে সেটুকু যাচাই করতে হবে। আমি যদি সক্ষমতা না থাকে, আপনি যদি বিগত 5-7 বছর দেখেন, দেখবেন যে পরিমাণ বরাদ্দ ছিল অত পরিমাণ কিন্তু খরচ হয়নি, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু একটা ডাবল ডিজিট ডেভিয়েশন ছিল, এবং যেখানে খুব বেশি খরচ হয়েছে সেখানে কিন্তু অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে। তো বরাদ্দ দিয়ে লুটপাট করার তো কোনো মানে নাই। এবং আমি ব্যক্তিগতভাবে এগ্রি করি যে আপনার খরচের সক্ষমতা না বাড়িয়ে শুধু শুধু বরাদ্দ দিয়ে লাভ নাই, এবং খরচের সক্ষমতা বাড়াবার জন্য কিছু প্রজেক্ট নেয়ার দরকার ছিল বলে আমার কাছে মনে হয়। যে যেমন কিছু হয়তো রিসার্চ প্রজেক্ট হতে পারতো, যে এডুকেশন রিফর্ম কোন দিকে হতে পারে এবং কোন দিকে কারিগরি ভাবে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপের জন্য আরো কি কি প্রজেক্ট নেওয়া যেতে পারে, এগুলাই কিছুটা বরাদ্দ হতে পারতো। বাট আদারওয়াইজ আমার কাছে অ্যাপ্রোচটা কিন্তু যথাযথই মনে হয়েছে। ডক্টর মাহমুদ হোসেন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম আমানুল্লাহ ফেরদৌস স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি যে খুব সম্প্রতি একটি উদাহরণ যদি দেখে নেই আমরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি বড় ধরনের আন্দোলন করে তাদের যেই বাজেট শিক্ষার জন্য, তাদের প্রতিষ্ঠানের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, তারা কিন্তু সেই দাবিটি আদায় করে নিয়েছে। সেক্ষেত্রে স্যার, শিক্ষা খাতের এই বাজেটগুলো, বিশেষ করে যদি উচ্চশিক্ষা পর্যায়ে বলি, সব বিশ্ববিদ্যালয়কে আসলে আন্দোলনের মাধ্যমে তাদের পরিপূর্ণ বাজেটগুলো আদায় করে নিতে হবে? না, আমি প্রথমেই বলিনি, আমি ওই যে মাহমুদের সাথে একমত যে আপনার এবারে যে বাজেটটা আসছে সেটা একটা দুষ্ট চক্র, বাজেটকে কেন্দ্র করে একটা দুষ্ট চক্র গড়ে উঠেছিল গত এক যুগে। সেই দুষ্ট চক্র থেকে বের হওয়ার চেষ্টা করছেন আমাদের পরিকল্পনা উপদেষ্টা, উনি সেই দুষ্ট চক্র থেকে বের হওয়ার চেষ্টা করছেন। এটা একটা জিনিস। আর একটা জিনিস হলো, একটা শুভঙ্করের ফাঁকি আছে যে একটা বাজেট করলাম কিন্তু বাজেটটা আমি বাস্তবায়ন করতে পারলাম না। আপনি যদি গতবারের এডিবি দেখেন, সেই এডিবিতে শিক্ষা এবং স্বাস্থ্যে যে পরিমাণ বরাদ্দ ছিল সেই পয়সা কিন্তু আমরা খরচ করতে পারি নাই, এবং সেটা না করতে পারার পিছনে প্রধান কারণ হলো আমরা এই কিছুটা আপনার এবং যতটুকু করেছি সেটাও আপনার এই যে গুড গভর্নেন্স সেখানে ছিল না, যেটা মাহমুদ বলেছেন। এবং যতটুকু ছিল ততটুকু যদি আমরা খরচ করতে পারতাম তাহলে কিন্তু আমরা এক ধরনের চেঞ্জ দেখতে পারতাম। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে বাজেট ছিল না সেটা বলা যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট কিন্তু বেশ গত কয়েক বছর ধরেই ছিল, কিন্তু বাজেটটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আগে খরচ করতে পারে নাই। প্রথম কারণটা ছিল গুড গভর্নেন্সের অভাব। টেন্ডার হচ্ছে না, কাজ হচ্ছে না, কে কাজ পাবে, কাদেরকে কাজ দিতে হবে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা এত বেশি ছিল। সবকিছু মিলিয়ে শিক্ষায় একটা লেজে গোবরের অবস্থা মতো ছিল আপনার এই গত কয়েক বছরে। এই জায়গাটা থেকে বের হয়ে এইবারে যে বাজেট আসছে, সেই বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য যে বাজেটটা, এই মুহূর্তে যে বাজেটটা আমরা দেখলাম, আমি নিশ্চিত এটা হয়তো আবার সংশোধিত হবে। সেই বাজেটের পরিমাণটাও যদি আমরা আগামী বছর সঠিকভাবে একটা গুড গভর্নেন্স নিয়ে যদি আমরা সেটা খরচ করতে পারি তাহলে কিন্তু এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাবো। কিন্তু সমস্যা হয়ে গেছে অন্য জায়গায়। সমস্যা হয়ে গেছে যে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুইটা বিষয় একটা জাতির জন্য কতটুকু জরুরি সেই বিষয়টা একটা অভাব যে গত 15-20 বছর ছিল যারা বাজেট প্রণয়ন করেন। এইবারও তাদের ভিতরে বাজেট প্রণয়ন যারা করেন, যারা সচিবালয়ে বসে কাজগুলো করেন, তাদের ভিতরে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু মুক্ত হয় নাই, এবং সেটা ওই এক বছরের ভিতরে মুক্ত হয়ে যাবে সেটা ভাবার কোনো কারণ নাই। কারণ অনেক ধরনের স্ট্রাগলের ভিতরে দিয়ে সরকার যাচ্ছে, এই সরকার যাচ্ছে। একটা দেশের বাংলাদেশের সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার সব থেকে লোয়েস্ট বাজেট হইলো আপনার এই যে শিক্ষা খাতে। আপনার জিডিপি প্রায় লেস দেন 2%। আপনি লেস দেন 2% জিডিপির খরচ করে আপনি বিশ্ব নাগরিক তৈরি করবেন। আপনি তৃতীয় শ্রেণীর প্রাথমিক শিক্ষককে দিয়ে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করবেন। আমি একটু আগে এই যে বাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে আসলাম একটা প্রোগ্রাম শেষ করে, সেখানে আপনার 16,000 ছাত্রছাত্রী, সেখানে 16,000 ছাত্রছাত্রী 1967 প্রতিষ্ঠিত একটা কলেজ, একটা ঐতিহ্যবাহী কলেজ। সেখানে 18টা সাবজেক্টে অনার্স পড়ানো হয়, 16টা সাবজেক্টে মাস্টার্স পড়ানো হয়। সেখানে এমনও অবস্থা দেখা গেছে যে সাবজেক্টে কমার্সে 2টা সাবজেক্টে অনার্স পড়ানো হয়, ছাত্র সংখ্যা 300-র উপরে, শিক্ষক মাত্র 2 জন। তা এখন এই জায়গাগুলোতে তো হাত দিতে হবে। আপনি গুড গভর্নেন্সের কথা বলেন, আপনি এই যে শিক্ষা ব্যবস্থাপনার কথা বলেন, পুরো ব্যবস্থাটাই এমন ভাবে এটা একটা টোটাল ডিস্টোপিয়ার ভিতরে পড়ে গেছে যে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে গেলে এখন এই মুহূর্তে টাকার চেয়ে বসে জরুরি দরকার হয়ে পড়েছে যে আমি সুশাসনটা কিভাবে নিশ্চিত করতে পারবো। এখন তো ভয়ে কেউ টাকা খরচ করতে চাচ্ছে না, সেটা আরেক ঝামেলার ব্যাপার যে আপনার এই যে কখন কি হয় না হয়, এই জায়গাটা থেকে ভয় ভীতির উঠে ভালো
শিক্ষক প্রশিক্ষণ করা, শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা। তবে ধরেন এই যে আমাদের এই যে এমপিও অনার্স মাস্টার্সে পড়াচ্ছে, এমপিও নাই এই শিক্ষকদের, 5,000 7,000 10,000 টাকা বেতন পায় একটা অনার্সের শিক্ষক, সে গত 16-17 বছর ধরে তার কোনো এমপিও নাই। সেই জায়গাটাতে, এই জায়গাগুলোতে খুব বেশি একটা টাকা লাগবে যে সেটা সেটা আমরা বলছি না, 100-150 কোটি টাকার ব্যাপার। এই বাজেটের ভিতরে সেটাকে অ্যাকোমোডেট করা যাবে। চিন্তা ভাবনাটা হলো যে আমি শিক্ষা এবং স্বাস্থ্যকে আমি মনে করি কিনা একটা রাষ্ট্রের উন্নতির প্রধান বাহক হিসাবে আমি মনে করি কিনা। এখন এই যে রোড, কালভার্ট ইত্যাদি ইত্যাদি সবই হবে, কিন্তু আপনি যদি শিক্ষা খাতে 1 টাকা খরচ করেন সেটা এক জেনারেশন পরে 300 গুণ বৃদ্ধি পাবে, সেটা আপনি মনে করেন কিনা। যদি আপনি সেটা মনে করেন তাহলে আপনার শিক্ষার বাজেট, স্বাস্থ্যের বাজেট একরকম হবে। আপনি লেস দেন 2% অবশ্যই রাখবেন না। আপনি আমাদের থেকে অত্যন্ত গরিব দেশ, একটা পার্শ্ববর্তী দেশ, ইভেন নেপালে পর্যন্ত আপনি শিক্ষা খাতের বাজেট দেখেন 5%-এর উপরে। এই জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমি মনে করি এইবারে যে বাজেট আসছে সেখানে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে খুব বেশি একটা বাজেট বাড়ে নাই, কিন্তু কমেও নাই। কিন্তু যে টাকাটা আসছে সেটাকেই যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি, সঠিকভাবে পরিকল্পনা করে যদি আমি ব্যবহার করতে পারি, তাহলে আমরা কিন্তু এক ধরনের পরিবর্তন দেখবো। তবে হ্যাঁ, আমি বলতে চাই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিশ্লেষকের কথা শুনে আসতে চাই 3%, অ্যাটলিস্ট 3 থেকে 4% বাজেট দেওয়া উচিত ছিল। এখনো সম্ভব হইলে রিভাইজ বাজেটে টাকার পরিমাণটা একটু বাড়িয়ে রাখা দরকার, নতুন নতুন প্রজেক্ট করা দরকার। এবং কলেজগুলোতে যে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খল অবস্থা চলছে, রিসোর্স নাই, পয়সা নাই, এই জায়গাগুলোতে আমাদেরকে একটু ইন্টারভিউ করা দরকার। শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার, তাদের ট্রেনিং গুলো বাড়ানো দরকার, আমাদের সিলেবাস চেঞ্জ করা দরকার। এই জায়গাগুলোতে টাকা পয়সা লাগবে। জি স্যার, আমরা একটু আপনার কাছে আরো প্রশ্ন নিয়ে আসবো স্যার। আমরা একটু অর্থনীতি বিশ্লেষকের কাছ থেকে ঘুরে আসতে চাই। শুধুমাত্র শিক্ষায় বিনিয়োগ করে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই যে আপনার সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, চায়না উঠে গেল, সেই জিনিসটাই আমাদেরকে মনে রাখতে হবে। স্যার আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু অর্থনীতি বিশ্লেষকের কাছে ঘুরে আসতে চাই। স্যার, জনাব মাহমুদ হোসেন, আপনি শুনছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আমানুল্লাহ ফেরদৌস আমাদের সাথে কথা বলছিলেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে বরাদ্দের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। জনাব মাহমুদ হোসেন, শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি গুরুত্বপূর্ণ খাতে সব প্রতি বছরই বাজেটের পূর্বে অর্থনীতি বিশ্লেষক বা এই খাত সংশ্লিষ্ট যারা থাকেন তারা কিন্তু সবসময় দাবি করে আসেন যে এই খাতটিতে বরাদ্দ বাড়ানোর জন্য, এবং এটি উপাচার্য স্যারও বললেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আবার একদিকে এইটি যেমন দাবি আছে, আরেকদিকে আছে যে খরচগুলো সঠিক পন্থায় হচ্ছে কিনা সেই জায়গাটিতে। শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট বলছেন সরকার, এই কারণে বাজেট ব্যবস্থা যেন টেকসই হয় ভবিষ্যতে, সে কারণে সেই ব্যবস্থাও তারা করে যাচ্ছেন। মূলত এই কারণেই শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানো যাচ্ছে না। তবে একটি আশার বাণী বলেছেন পরিকল্পনা উপদেষ্টা যে অর্থ বছরের শেষ দিকে পরিচালন ব্যয় কিছুটা বাড়তে পারে। আপনি কি মনে করেন কিভাবে সম্ভব হবে এই প্রক্রিয়াটি? ধন্যবাদ আপনাকে। দেখুন, অবশ্যই সম্ভব হবে, কারণ বাজেট তো আমরা জানি যে একটা এস্টিমেশন অথবা একটা প্রাক্কলন। অ্যাকচুয়ালি আপনার মনে করেন বাজেটে অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়, বাট পরিচালন ব্যয়ে বা আপনার ইভেন মেনটেনেন্সে ওখানে কিন্তু বাজেটের বাইরেও বরাদ্দ দেয়া থাকে, এবং আপনার একটা সেক্টর থেকে অন্য সেক্টরেও কিন্তু আপনার মনে করেন বাজেট রিঅ্যালোকেশন হওয়াটা অসম্ভব কিছু না। আমরা যদি আপনার মনে করেন অন্যান্য দেশের প্র্যাকটিস দেখি, তো তাহলে এটা কিন্তু অসম্ভব না। দেখুন, একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় যেটা এখানে যে যেমনটা আমানুল্লাহ স্যার একদম যথাযথভাবে বলেছিল, যে বাংলাদেশ যে একটা এমার্জিং ইকোনমি হবে বা বাংলাদেশের যে একটা বিস্ময়কর ডেভেলপমেন্ট হবে, এটার যে মূলত যে কারণটা বলা হচ্ছিল সেটা হচ্ছিল একটা এইজ ডেমোগ্রাফির ব্যাপার, যে আমাদের একটু সুবিধা ছিল এই ডেমোগ্রাফিতে। এখন এই ডেমোগ্রাফির বেনিফিটটা যদি আমাদের নিতে হয়, তাহলে কিন্তু আমাদের দক্ষ জনগোষ্ঠী আমাদেরকে তৈরি করতে হবে, এবং সেই দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হলে এখানে কিন্তু শিক্ষায়, বিশেষ করে কারিগরি শিক্ষায় আমাদের ইনভেস্ট করতেই হবে। এবং সেই শিক্ষায় যখন আমাদের ইনভেস্ট করতে হয়, দুঃখের ব্যাপার আমাদের এখানে শিক্ষায় যতটা ইনফ্রাস্ট্রাকচারে খরচ করা হয় বিল্ডিং এর জন্য, ততটা কিন্তু আপনার ট্রেনিং এর জন্য অথবা আপনার মনে করেন টেকনোলজির জন্য কিন্তু খরচ করা হয় না। যার ফলশ্রুতিতে দেখা যায় যে আমাদের শিক্ষিত বেকারত্বের হার কিন্তু প্রতি বছর বেড়ে যাচ্ছে। ইভেন আমাদের অল্প শিক্ষিত বা আপনার মনে করেন স্বশিক্ষিত
যে জনগোষ্ঠী আছে যারা বাইরে ওয়েজ আর্নার হিসাবে কাজ করে, তারাও কিন্তু দক্ষতার অভাবে অনেক পরিমাণ পরিশ্রম করেও কিন্তু তত বেশি পরিমাণ আর্ন করতে পারে না। তো এই দিকটায় আমাদের নজর রাখতে হবে এবং এই জায়গাটায় আমাদের শুধুমাত্র বিল্ডিং বানালে হবে না। দেখেন শুভঙ্করের ফাঁকিটা কি, একটা স্কুল তৈরি করে এবং সেটার নাম দেয় হচ্ছে স্কুল ভার্সাস হচ্ছে সাইক্লোন সেন্টার। তো এটাকে আপনার মনে করেন অন্য সেক্টর দিয়েও এখানে খরচ করানো হয়, সেটা হয়তো দেখা যায় যে আমাদের ওই যে জলবায়ু ফান্ড আছে বা বিভিন্ন জায়গা থেকে খরচ করা হয়, এবং এই ইনফ্রাস্ট্রাকচার গুলা খরচের কোয়ালিটিও কিন্তু খুব বাজে অবস্থা হয়, কারণ এখানে আপনার যথাযথ ভ্যালু ফর মানি হয় না। বাট যেখানটা আমাদের মেইন শক্তি বা যেখানটা আমাদের মেইন পটেনশিয়াল, সেই জায়গাটায় কিন্তু ওই কারিগরি শিক্ষার কথাটা আমি বারবার বলছি, বা টেকনোলজির কথা বলছি, বা ট্রেনিং এর কথা বলছি, বা ট্রেনারের কথা বলছি, যেটা আমানুল্লাহ স্যার খুব ভালোভাবে বললো যে শিক্ষক যদি শিক্ষিত না হয়, শিক্ষকের সুবিধা যদি নিশ্চিত না করা যায়, তাহলে উনি কিভাবে শিক্ষাদান করবে, যে শিক্ষায় দীক্ষিত হয়ে একটা দক্ষ জনগোষ্ঠী আপনার গঠন হবে। তো এই জায়গাটা নজর রাখতে হবে। আর স্বাস্থ্য খাতের কথাটা যেটা বলবো, যে দেখেন আমরা যদি আমাদের এটা যদিও ওয়েলফেয়ার কান্ট্রি না লাইক মডার্ন কান্ট্রি গুলা, তারপরেও আমাদের কিন্তু স্বাস্থ্য খাতে আপনার প্রয়োজনের তুলনায় অনেক পরিমাণ ঘাটতি আছে। তো এখানটায় আবার দুর্নীতিও অনেক পরিমাণ আছে। তো কাজেই হঠাৎ করে বরাদ্দ বাড়ালে হবে না। আগের মতোই বলবো, এখানে যদি একটু আপনার ডিসিপ্লিন আনা যায় এবং মানুষের কাছে যদি স্বাস্থ্য সেবাটা ইজি করা যায়, দ্বার গোড়ায় নিয়ে যাওয়া যায়, তাহলে শুধুমাত্র যে স্বাস্থ্য সেবায় আপনার মনে করেন আমাদের উন্নতি হবে তাই না, ইভেন আমাদের অনেক ফরেন এক্সপেন্ডিংও কিন্তু কমবে, বা পার্শ্ববর্তী দেশের উপর বা থাইল্যান্ড, মাহমুদ হোসেন, যেখানে আমরা একটু স্বাস্থ্য সেবা নিতে যাই, উপাচার্য স্যারের কাছ থেকে একটু উত্তর শুনে আসতে চাই। জনাব মাহমুদ হোসেন, আপনি থাকবেন। ডক্টর আমানুল্লাহ ফেরদৌস স্যার, একটি কারণ বলা হয়েছে, পরিকল্পনা উপদেষ্টা বলেছেন যে উত্তরাধিকার সূত্রে বেশ কিছু চলমান প্রকল্প পেয়েছেন তারা, সেই কারণে মূলত শিক্ষা ও স্বাস্থ্যে নতুন করে বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না, সেই প্রকল্পগুলো শেষ না হওয়ার জন্য। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? খুব সংক্ষেপে স্যার, 1 মিনিটের মধ্যে উত্তর দিবেন। না না, আমি আবারও বলি যে এই সরকার যে টিকে আছে এটাই সব থেকে বড় মিরাকল। এটা সাংঘাতিক ব্যাপার। আপনি যে গভর্নমেন্ট মেশিনারিজ গুলোকে চালাতে হচ্ছে, সেটা মানে ওনারা যেভাবে ম্যানেজ করছেন সেটা এক আশ্চর্যের ব্যাপার। আমরা 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 ওনাদেরকে থ্যাঙ্কস জানাই। কিন্তু বাজেটের যে একটা দুষ্ট চক্র ছিল, সেই চক্রটা থেকে বের হয়ে আসতে গেলে আমি আবারও বলি, টাকাটা কোনো প্রবলেম না। আপনি তো বাজেটের এক জায়গা থেকে আরেক জায়গাতে আপনি অ্যাডজাস্ট করতেই পারবেন। বাজেট তো একটা টেন্টেটিভ একটা প্ল্যান। এখন আপনাকে দেখতে হবে যে আপনি গুড গভর্নেন্সটা এনশিওর করতে পারছেন কিনা। স্বাস্থ্য খাতে যে পরিমাণ দুর্নীতি, এটা একটা আনথিঙ্কেবল ব্যাপার। এবং শিক্ষা খাতে যে পরিমাণ দুর্নীতি, এটা মানে একটা কল্পনার বাহিরে। আপনি মানে সবকিছু একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জায়গাগুলোতে বের হইতে গেলে আমাদের পলিসি সাপোর্ট দরকার। বাজেটের ভিতরে এই রকম জায়গাগুলোতে কাজ করতে হবে যে আমরা কিভাবে পলিসি সাপোর্ট গুলা করতে পারি। পলিসি সাপোর্ট গুলা জনাব ডক্টর আমানুল্লাহ ফেরদৌস স্যার, আমরা আলোচনা শেষ করতে চাচ্ছি স্যার। বাংলাদেশের চিত্রটা আমি একটা কথা বলে শেষ করি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারিগরি শিক্ষা আমরা ট্রেড কোর্স চালু করতে যাচ্ছি। আমরা বছরে 10 লক্ষ শিক্ষার্থী দিয়ে গ্রাজুয়েট তৈরি করি। আমরা একটা ম্যান্ডেটরি আইসিটি এবং ইংরেজি কোর্স আমরা চালু করছি এই আগামী সেমিস্টার থেকে। আপনি এখন যে $25 বিলিয়ন আপনি পান এই কি হিসাবে, রেমিটেন্স হিসাবে, আমরা যদি এই ট্রেড কোর্স গুলো চালু করতে পারি এবং এই গ্রাজুয়েটদের এমপ্লয়াবিলিটিটা যদি বাড়াতে পারি, এটা 50 বিলিয়নে যাবে। তারপরে আপনি এই জায়গাগুলোতে হাত দেওয়ার কথা ছিল। এই কথাগুলোই কিন্তু ওই যে প্রফেসর ওয়াহিদুল হক সাহেব আজকে থেকে আরো অনেক বছর আগে 1994 সালে বলে গিয়েছিলেন যে আমাদের মতো দেশগুলোর উন্নয়নের একমাত্র জায়গাটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য। এবং শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য আশা করি এই সরকারও সচেতন। দরকার পড়লে বাজেটের এই যে লাইন আইটেম অ্যাডজাস্ট করে হলো তারা এখানে টাকা পয়সা দিবেন, কিন্তু টাকা পয়সার চেয়ে জরুরি যেটা দরকার সেটা হলো গুড গভর্নেন্স এবং সুশাসন প্রতিষ্ঠা করা। জি, ডক্টর এস এম আমানুল্লাহ ফেরদৌস এবং মাহমুদ আহমেদ, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারত বিধিনিষেধ আরোপ করলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না ঢাকা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, নিষেধাজ্ঞা দেয়া হলে দুই দেশের রপ্তানিতেই প্রভাব পড়বে। রোববার সচিবালয়ে তিনি জানান, দিল্লি বিষয়টা জানালে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে করণীয় নির্ধারণে এরই মধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয়।
2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় $157 কোটি পণ্য রপ্তানি হয়। এর মধ্যে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যই বেশি। এছাড়া বিভিন্ন কোম্পানি প্লাস্টিক পণ্য ও আসবাব রপ্তানি করে। সম্প্রতি স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু ভারতের নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে দেশটির আমদানিকারকেরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবে। ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। তবে ভারতের এই বিধিনিষেধের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানার পর সে ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে করণীয় নির্ধারণের কাজ শুরু হয়েছে। ওনারা কিছু স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে, স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরেই ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। ভারতে বাংলাদেশের আসবাব খুব বেশি রপ্তানি হয় না, সেই তুলনায় পোশাকের বড় রপ্তানি হয়। তার মূল কারণ প্রতিযোগিতা সক্ষমতা। উভয় দেশের ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থে এটা চলমান থাকবে বলে জানান উপদেষ্টা। আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয়। সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে একটা সমৃদ্ধ দেশ, তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয়, এটা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। সো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে। ট্রান্সশিপমেন্ট বন্ধের ধারাবাহিকতায় এই নতুন বিধিনিষেধ আসেনি, এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এটা হলে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। ভৌগোলিক কারণে দুই দেশ পরস্পরের উপর নির্ভরশীল। ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ। সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। শনিবার রাতে স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে পণ্যের চালান ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ কারণে বেশ কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠানের 50টি ট্রাক তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে। এসব পণ্যের রপ্তানির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। যদিও পণ্যের চালানগুলো বেনাপোল থেকে ফিরিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের দিকে নেওয়ার উদ্যোগ নিয়েছে কোনো কোনো প্রতিষ্ঠান। রপ্তানিকারকেরা বলেন, ভারতের এই প্রজ্ঞাপনে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ক্ষতির মুখে পড়বে। বেনাপোল স্থলবন্দরের তুলনায় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে পণ্য ভারতে পাঠাতে দ্বিগুণ খরচ হবে। একই সঙ্গে পণ্য পৌঁছাতেও কয়েক গুণ বেশি সময় লেগে যাবে। এতে ক্রয়াদেশ কমে যাবে। ইন্ডিয়ান পার্টির আলোচনা চলছে যাতে পূর্বের এলসিকৃত পণ্য রপ্তানি হয়। প্রায় 100 ট্রাক গার্মেন্টসের পণ্য আটকা পড়ে আছে। আমরা চাইবো ভারত অতি দ্রুত এই যে হঠাৎ যে একটি সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে এবং আমাদের ব্যবসায়ীরাও উপকৃত হবে। দর্শক, গত শনিবার বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে। সোমবার সকালে এখন পর্যন্ত কোনো পণ্য ভারতে রপ্তানি হয়নি। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পঞ্চগড় থেকে আমাদের পঞ্চগড়ের সহকর্মী সরকার হায়দার। আমরা সরকার হায়দারের সাথে কিছু জেনে নিতে চাই। সরকার হায়দার, বন্দরের এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি দেখছেন? বাংলাবান্ধা থেকে কিভাবে পণ্যগুলো সরবরাহ হচ্ছে, বা আদৌ কোনো ট্রাক ওপারে গিয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমন যে যেভাবে বলছিলেন, ঠিক একই চিত্র কিন্তু আমরা বেনাপোলের যে চিত্রটা দেখছি, একই চিত্র এখানেও আমরা দেখতে পাচ্ছি। যদিও এই বন্দরটি এটি চতুর্দেশীয় স্থল বন্দর, এই বন্দরটি কিন্তু নেপাল এবং ভুটানের সঙ্গেও সবচেয়ে বেশি বাণিজ্যটা হয়, এবং রপ্তানি কার্যক্রমে কিন্তু ভারতের সঙ্গে খুব বেশি পণ্য এই বন্দরটি আসলে রপ্তানি করা হয় না। আমরা যতটুকু জেনেছি, ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন যে এই বন্দর দিয়ে শুধুমাত্র
কাপড়ের যে পোশাক শিল্পের যে ঝুট আছে সেটা এই বন্দর দিয়ে যায়, সেইটার উপর কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। সুতরাং সেটা কিন্তু পাঠানো অব্যাহত রয়েছে এবং কিছু প্লাস্টিক পণ্য রয়েছে যেগুলো কিন্তু প্রাণ হারা ফেলে, তারা কিন্তু বেশ কয়েকটি ট্রাক কিন্তু কালকে ফেরত দিয়েছে। আমাদের সঙ্গে একজন এখানকার রপ্তানিকারক রয়েছেন, আমরা তার কাছে আসলে জানতে চাই যে এই যে ভারত যেটা যে নিষেধাজ্ঞা দিয়েছে সেইটার প্রভাব আসলে বাংলাবান্ধা স্থলবন্দরে কেমন পড়েছে এবং কিভাবে আপনারা এটাকে মোকাবেলা করবেন বলে মনে করছেন? না, আমাদের এই পোর্টটা বা চতুর্দশীয় বাংলাবান্ধা পোর্ট, এই পোর্ট দিয়ে যে 17 মে যে ওদের যে প্রজ্ঞাপনটা জারি করছে আমাদের উপরে সেটার প্রভাব পড়েনি এবং পড়বেও না। যেটা প্লাস্টিক এরিয়া, এটা মাসে 2-4টা গাড়ি যায়, এটাতে আপনাদের প্রভাব পড়ে না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে নেপালের সাথে আমাদের রপ্তানিটা বেশি, এই জন্য আমাদের কোনো প্রভাব পড়ে না নেপাল এবং ভুটানের সাথে। আমরা একক ইন্ডিয়ার সাথে নির্ভরশীল না। তো আপনি যেভাবে এখানকার ব্যবসায়ীরা বলছিলেন যে এই পোর্ট দিয়ে আসলে খুব বেশি পণ্য আসলে ভারতের সঙ্গে রপ্তানি আসলে নেই, এবং এইটা এমন একটি স্থলবন্দর, একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর এই কারণে যে এর পরেই কিন্তু রয়েছে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর। সেই ফুলবাড়ি স্থলবন্দরের আমদানিকারকদেরকেও কিন্তু একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে যেসব পণ্য তারা আমদানি করবে না সেই নির্দেশনা কিন্তু তাদের মধ্যে আছে। তো এবং এটাকে এর পরেই কিন্তু আসলে চিকেন নেক বলে যে আলোচিত স্থানটির কথা বলা হচ্ছে, তারপরেই কিন্তু চিকেন নেক। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। সরকার হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পঞ্চগড়ের স্থলবন্দর পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সরকার হায়দার। বিজনেস আওয়ারের সময় হলে একটি বিরতির, ফিরছে অন্যান্য সংবাদ নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, প্রতিদিনের মতোই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে চাই এই মুহূর্তে পুঁজিবাজারের কি পরিস্থিতি রয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে দেখানো হচ্ছে সেটিতে দেখা যাচ্ছে যে ডিএসই এক্স এবং সরিয়া ভিত্তিক ইন্ডেক্স কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্স কিন্তু নিম্নমুখী রয়েছে। ডিএসই এক্স ইন্ডেক্স 0.81 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে 4791 পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 0.29 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে 1046 পয়েন্টে। তবে নেতিবাচক প্রবণতা, বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্সে পয়েন্ট কমেছে 4, সূচক দাঁড়িয়ে আছে 1775 পয়েন্ট। এখন পর্যন্ত 209 কোটি টাকার লেনদেন হয়েছে। মিউচুয়াল ফান্ড এবং হাত বদল হওয়া শেয়ারের মধ্যে 173টি কোম্পানি শেয়ারের দাম বেড়েছে, 144টি কোম্পানি শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 80টি কোম্পানি শেয়ারের দাম। আমরা এবার একটু দেখে নিতে চাই আজকের বিদেশি মুদ্রার বিনিময় মূল্য হার কি অবস্থায় রয়েছে। মার্কিন ডলার 121 টাকায় কিনে 122 টাকায় বিক্রি করা যাচ্ছে। ইউরো 130 টাকায় কিনে বিক্রি হচ্ছে 136 টাকায়। পাউন্ড 150 টাকায় কিনে বিক্রি হচ্ছে 155 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল 31 টাকা 50 পয়সায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 32 টাকা 80 পয়সায়। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 1 টাকা 44 পয়সায়। জেনে নিতে চাই স্বর্ণের দরদাম অবস্থা। সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,67,098 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,59,505 টাকা। 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,36,713 টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরি 1,12,977 টাকা। রূপার দরদামের দিকে দেখতে চাই কি পরিস্থিতি রয়েছে। 22 ক্যারেটের সবচেয়ে ভালো রূপা প্রতি ভরি 2,811 টাকা। 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,683 টাকা। 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,298 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,726 টাকা। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার, বিদেশি মুদ্রার বিনিময় মূল্য এবং স্বর্ণ রূপার সবশেষ আপডেট। সময় হলো আরও একটি বিরতির, ফিরছে অন্যান্য সংবাদ নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। দর্শক, বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনা বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর। আমরা সরাসরি যেতে চাই সেখানে। স্যার, আমি আদালত এখন টিভি থেকে প্রথমে নগদের বিষয়টা বলি। সেটা হচ্ছে আপনি বলছেন যে এই সময়ের মধ্যে প্রায় 7 দিন হয়ে যাচ্ছে যে এই মধ্যে তারা অনেক কিছু করে ফেলতে পারে যেখানে আপনাদের কোনো হাত থাকবে না আইনের কারণে। সেক্ষেত্রে যদি তারা আবারও অর্থ ক্রিয়েট করে বা পাচার করার সুবিধা পায় বা সুযোগ তৈরি করে, সেই জায়গাটা কি একটা বড় ক্ষতির সম্মুখীন হবে কিনা সাধারণ মানুষজন? বড় কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কারণ আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছি যে বড় কোনো ধরনের ট্রানজ্যাকশন তারা করবে না, ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে, এর বাইরে না। ক্যাশ দিলে ক্যাশ আউট করতে পারবে, কাজে আমরা সেফগার্ড নিয়ে নিয়েছি অলরেডি আমাদের দিক থেকে। তবে তারা যেটা করবে বা করতে পারে বলে আমরা সন্দিহান,
সেটা হচ্ছে যে তারা তাদের যে অপকর্মগুলো করেছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা করবে। তারা ডক্টরেট করার চেষ্টা করবে ডেটাবেসকে মুছে দেবে বা অন্যভাবে এটাকে তারা ইনফিল্ট্রেট করবে, যেটা আমাদের কাজকে আরো কঠিন করে তুলবে। এটা নিয়ে আমরা শঙ্কিত। নতুন করে বড় কিছু ক্ষতি করার সম্ভাবনা হয়তো তাদের থাকবে না, কিন্তু নিজেদের স্বার্থে তারা এটাকে অপকর্মের ব্যবহার করবে। স্যার, আরেকটা প্রশ্ন ছিল পাচারের অর্থের বিষয়ে। আপনি বারবার বলেছেন যে সব অর্থ ফেরত নাও আসতে পারে, কিন্তু যারা পাচার করেছে তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। ইতিমধ্যে যেসব দেশে পাচারকারীরা অবস্থান নিয়েছে সেসব দেশের সাথে কি তাদের বিষয়ে কোনো কথা হয়েছে কিনা, বা তাদের বিষয়ে দেশগুলো কি জানিয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে কিনা? আমরা তো দেশগুলোর সাথে কথা বলছি। ইনফ্যাক্ট আজকেও এখনো ঢাকাতে ইউকে সরকারের যে IACCC তাদের যা হেড অফ তারা সে ঢাকায় আছে, তারা আমাদের সাথে সহযোগিতা করতে চায়। তারা আমাদেরকে 6 মাসের জন্য একটা ব্রিটিশ এক্সপার্টও দিয়েছে, যে আমাদের তদন্তকারীদেরকে হাতে কলমে ধরে শেখাবে যে কীভাবে MLA তৈরি করতে হয়, কিভাবে কেসগুলোকে ডকুমেন্টেশন করতে হয়, এভিডেন্স গ্যাদারিং ইজ কি। যদি মামলায় জিততে হয় আমাদেরকে এভিডেন্স গ্যাদারিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে হবে, দেশীয় স্ট্যান্ডার্ডে করলে হবে না। তো এই জায়গাটায় আমাদের গ্যাপস আছে, আমরা চেষ্টা করছি সেই গ্যাপগুলোকে মেটাতে। আমাদের যারা তদন্ত কর্মকর্তা তাদেরকে নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক মানসম্মত তদন্ত কার্যক্রম যাতে তারা পরিচালনা করতে পারেন এবং ডকুমেন্টেশনটা যেন ঠিক করতে পারেন। ইটস অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ডকুমেন্টেশনটা তৈরি করা, সেই জায়গাগুলোতে তারা সহায়তা দেবে। তো বিদেশিদের দিক থেকে আমরা প্রচুর আগ্রহ পাচ্ছি। আমি গত সপ্তাহে দুবাইতে ছিলাম, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অফ দুবাই, সেখানে আমরা মিটিং করেছি। হেড অফ দ্য অর্গানাইজেশন সেখানে ছিলেন সারাক্ষণ। আমরা 2 দিন তাদের সাথে বসেছি, আমাদের কর্মকর্তারা বসেছেন। তারা আমাদেরকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা চেষ্টা করব তাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তাদের কাছে তথ্যভর ভিত্তিক রিকোয়েস্ট আমরা পাঠাবো, যার ভিত্তিতে তারা আমাদেরকে সহায়তা দিতে পারবে। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান বলছিলাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে যারা লুট করেছে তাদের যে অর্থ ডিপোজিট আছে আপনারা সেটা ফ্রিজ করেছেন, সেটা দিয়ে একটা তহবিল করা, কিন্তু এটার মালিকানা তো আসলে হচ্ছে ব্যাংকগুলো। তাদের ব্যাংকের টাকাই তারা হচ্ছে আত্মসাৎ করেছে, সেই ব্যাংকগুলোর টাকাই তো এখানে হচ্ছে তারাই হচ্ছে আসলে মেইন পাওনা ডিপোজিটটা। আর সেখানে এটা কীভাবে করবেন, লিগাল কমপ্লেক্সিটি আসবে কি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি একটা জয়েন্ট ইনভেস্টিগেশন করেছিলেন, টিম গঠন করেছিলেন 10টা গ্রুপ এবং হচ্ছে শেখ হাসিনা এবং কাছাই মিলিয়ে। সেটার আপডেট কি? আপনারা কি পরিমাণ অর্থ পাচার হয়েছে ওদের মাধ্যমে, বা কি পরিমাণ তারা আত্মসাৎ করেছে, এই তথ্যটা আপনারা কি এখন পর্যন্ত বের করতে পারছেন না, বা কি পরিমাণ পাচার করেছে? প্রথম প্রশ্নটা ছিল, প্রথম কোশ্চেনটা আবার একটু বলেন। আপনি বলছেন তো যে যারা লুট করেছে তাদের যে ডিপোজিট তারা আপনি হচ্ছে ঠিক আছে, আমি বলছি এটা হচ্ছে যে আসলে 2 প্রকারের সম্পদ আছে এখানে। ধরুন মিস্টার দর্শক, পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনা সহ ব্যাংকিং এবং নন ব্যাংকিং নানান ইস্যুতে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। আমরা সেই কথাগুলো শুনছিলাম। বিজনেস আওয়ারে আজকের আয়োজন ছিল এটুকুই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।